আসসালামু আলাইকুম। আজ 18ই মার্চ 2026 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান কেন এত বিতর্কিত? গুতেরেস বাংলাদেশ সফর করায় পরোক্ষভাবে কঠোর সমালোচনা করলেন মোদি। হাসিনা এবং তার পরিবারের 394 কোটি টাকা জব্দ। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড তিনি সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে সাক্ষাৎকারে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আনেন, ইসলামিক খেলাফত নিয়ে মন্তব্য করেন। তার এসব মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ফলে নতুন করে আলোচনায় তুলসী। জেনে নেওয়া যাক কে এই তুলসী, যার বিরুদ্ধে বারবার মতাদর্শ বদলানোর অভিযোগ। হিন্দু এক্সট্রিমিস্ট সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক নিয়েও বিতর্ক রয়েছে। তুলসী গ্যাবার্ড একসময় ছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য। রাজনীতি করেছেন ডেমোক্রেটিক পার্টির হয়ে, পরে রিপাবলিকান পার্টিতে যোগ দেন তিনি। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তুলসীকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করেন। 43 বছর বয়সী তুলসীর মনোনয়ন নিয়ে নানান তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা হয়। তার ব্যাপারে খোদ রিপাবলিকান পার্টির অনেকে আপত্তি জানান। তাকে নিয়ে উদ্বেগ জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রায় 100 কূটনীতিক, গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তা। তবে শেষ পর্যন্ত তুলসীর মনোনয়ন মার্কিন সিনেটে অনুমোদন পায়। গত ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব নেন। আগে থেকে তুলসীর গোয়েন্দা বিষয়ে সুনির্দিষ্ট অভিজ্ঞতা নেই, তবে 2 দশকের বেশি সময় মার্কিন বাহিনীতে একজন সেনা সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। কুয়েত ও ইরাক যুদ্ধের সময় দেশ দুটিতে তুলসীকে মোতায়েন করা হয়েছিল। এছাড়া 2 বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির সদস্য ছিলেন তিনি। 2013 থেকে 2021 সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির একজন কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তুলসী। 2020 সালে নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করেছিলেন, তবে শেষ পর্যন্ত সরে দাঁড়ান। 2022 সালে তুলসী ডেমোক্রেটিক পার্টি ছাড়েন। তখন তিনি অভিযোগ করে বলেছিলেন, ডেমোক্রেটিক পার্টি যুদ্ধবাজদের আধিপত্যে চলছে। তুলসী বিয়ে করেছেন আব্রাহাম উইলিয়ামস নামের এক সিনেমাটোগ্রাফারকে। তুলসীর বাবার নাম মাইক গ্যাবার্ড। মেয়ের মতো বাবারও দলবদলের ইতিহাস রয়েছে। তিনি প্রথমে রিপাবলিকান পার্টি থেকে সিনেট সদস্য নির্বাচিত হয়েছিলেন, পরে ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেন। তুলসী রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার পর 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরে হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গত সেপ্টেম্বরে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনী বিতর্কের প্রস্তুতি নিতে ট্রাম্পকে সহায়তা করেছিলেন তুলসী। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নামের কারণে তুলসীকে অনেকেই ভারতীয় বলে মনে করেন, তবে ভারতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে ভারত সরকার ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলসী গ্যাবার্ডের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মোদীর সঙ্গে কয়েকবার দেখাও করেছেন তিনি। সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, 2019 সালে প্রতিনিধি পরিষদ নির্বাচনের সময় তুলসীর প্রচার শিবিরে শত শত হাজার ডলারের অনুদান দিয়েছিলেন হিন্দুত্ববাদী আন্দোলন সংঘ পরিবারের সঙ্গে যুক্ত শতাধিক ব্যক্তি। এই দলে মোদীর বিজেপির লোকজনও রয়েছেন। তুলসীর মা হিন্দু মতাদর্শে দীক্ষা নেন এবং তার সব সন্তানের হিন্দু নাম দেন। তুলসীও নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দেন। মার্কিন কংগ্রেসে তিনি প্রথম হিন্দু সদস্য। আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নেয়ার সময় ভগবদ গীতা হাতে শপথ নিয়েছিলেন তুলসী গ্যাবার্ড। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর করায় পরোক্ষভাবে জাতিসংঘকে হুমকি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যের সংকট এবং চীন মার্কিন উত্তেজনার কথা উল্লেখ করে ক্রমবর্ধমান বৈশ্বিক সংঘাতের মধ্যে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কঠোর সমালোচনা করেছেন নরেন্দ্র মোদী। তার মতে, জাতিসংঘ এবং অন্য আন্তর্জাতিক সংস্থাগুলো প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, কারণ তাদের মধ্যে কোনো সংস্কার আর বাকি নেই। যুক্তরাষ্ট্রের পডকাস্ট হোস্ট লেক্স ফ্রিডম্যানকে দেয়া এক সাক্ষাৎকারে মোদী এসব কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যেসব আন্তর্জাতিক সংস্থা তৈরি হয়েছিল সেগুলো প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, সেগুলোতে কোনো সংস্কার নেই। জাতিসংঘের মতো প্রতিষ্ঠান তাদের ভূমিকা পালন করতে পারছে না। বিশ্বের যেসব মানুষ আইন কানুনকে গুরুত্ব দেয় না, তারা সবকিছু করছে, কেউ তাদের থামাতে পারছে না।
করোনা মহামারী থেকে পাওয়া শিক্ষার কথাও তুলে ধরেন নরেন্দ্র মোদী, যা প্রতিটি দেশের দুর্বলতা উন্মোচিত করে এবং বৈশ্বিক সংকটের সময় ঐক্যের প্রয়োজনীয়তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল। নরেন্দ্র মোদী বলেন, কোভিড-19 আমাদের সবার সীমাবদ্ধতা উন্মোচিত করে দিয়েছে। আমরা নিজেদেরকে যতই মহান জাতি, খুব প্রগতিশীল, খুব বৈজ্ঞানিকভাবে উন্নত মনে করি না কেন, কোভিড-19-এর সময় আমরা সবাই বিশ্বের প্রতিটি দেশ মাটিতে নেমে এসেছে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, তখন মনে হচ্ছিল পৃথিবী এর থেকে কিছু শিখবে আর আমরা এক নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যবশত পরিস্থিতি এমন ছিল যে শান্তির দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তে পৃথিবী ভেঙে পড়েছিল। অনিশ্চয়তার এক সময় আসে এবং যুদ্ধ আরও সংকট তৈরি করে। এর আগে গত বছর নরেন্দ্র মোদী জাতিসংঘের সামিট অব দ্য ফিউচার অনুষ্ঠানে তার ভাষণে পরিবর্তনের জন্য একটি স্পষ্ট আহ্বান জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন, সংস্কার হলো প্রাসঙ্গিকতার চাবিকাঠি। কয়েক দশক ধরে ভারত যুক্তি দিয়ে আসছে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার যোগ্য। নয়াদিল্লি বলছে, 1945 সালে প্রতিষ্ঠিত 15 জাতির কাউন্সিল একবিংশ শতাব্দীতে তার উদ্দেশ্যের জন্য উপযুক্ত নয় এবং সমসাময়িক ভূ রাজনৈতিক বাস্তবতাও প্রতিফলিত করে না। কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বিদেশিরা যেভাবে বলছেন সেই মাত্রায় নেই বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফামা খালিদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে উমরাহ ভিসা জটিলতা নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তারা উদ্বিগ্ন। এ বিষয়ে উপদেষ্টা বলেন, এটা আমাদের সরকারের নলেজে এসেছে। আমরা তো এটা বারবার অস্বীকার করে আসছি যে আমাদের এখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিদেশিরা যেভাবে বলছেন সেই মাত্রায় নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই, তারপরও আমরা অত্যন্ত সজাগ রয়েছি। কিছু কিছু মাজারেও হামলার ঘটনা ঘটছে, ভাঙচুর হচ্ছে। আমরা অত্যন্ত সিরিয়াস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দৃষ্টি আকর্ষণ করছি। তিনি বলেন, আমরা যদি সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধী শনাক্ত করতে পারি তাহলে তাদের আইনের আওতায় এনে বিচার করব। খালিদ হোসেন আরও বলেন, আমাদের কাছে পরিসংখ্যানও আছে যে আমরা কতজনকে ধরেছি। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক ব্রিফিং দিয়ে সেটা জানিয়ে দেব। আমরা অত্যন্ত সচেতন আছি। যুবদল পরিচয়ে কেউ দখল বাণিজ্য করলে অভিযুক্তকে আটকের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। জড়িতদের আটক করে দপ্তরে জানানোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি। অবৈধ দখল বাণিজ্যের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কতিপয় দুষ্কৃতকারী নিজেদের অপরাধ আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে যুবদলের পরিচয় ব্যবহার করে সংগঠনের ইমেজ ক্ষুণ্ণ করছে বলে এক বিবৃতিতে দাবি করেছে যুবদল। সংগঠনটির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন। যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে এক শ্রেণীর দুষ্কৃতকারী জনসাধারণের স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত করার পাশাপাশি ফুটপাত কেন্দ্রিক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়ছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামরত বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে যুবদল এসব অবৈধ দখল বাণিজ্য কেন্দ্রিক সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে। জনদুর্ভোগ সৃষ্টিকারী এ ধরনের কাজে যুবদলের কারো ন্যূনতম সংশ্লিষ্টতা দৃষ্টিগোচর হওয়া মাত্রই অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বহিষ্কার সহ তার বিরুদ্ধে দলীয় ও আইনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এ ধরনের অবৈধ দখল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট কতিপয় দুষ্কৃতকারী নিজেদের অপরাধ আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে যুবদলের পরিচয় ব্যবহার করে সংগঠনের ইমেজ ক্ষুণ্ণ করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুবদলের পরিচয় ব্যবহার করে কোথাও দখল বাণিজ্যের কোনরূপ ঘটনা পরিলক্ষিত হওয়া মাত্রই অপরাধীকে তাৎক্ষণিক ঘটনাস্থলে আটক করে যুবদলের কেন্দ্রীয় দপ্তরে নুরুল ইসলাম সোহেল দপ্তর সম্পাদক 01819295106 এবং মিনহাজুল ইসলাম ভূঁইয়া সহ দপ্তর সম্পাদক ফোন নম্বর 01712061198 নম্বরে জানানোর জন্য সচেতন জনসাধারণ ও ভুক্তভোগী সহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
দেশের একটি বেসরকারি টেলিভিশন টকশোতে রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। সেই মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত ভুল উল্লেখ করে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন রাফে। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে পোস্ট করেন তিনি। ওই পোস্টে রাফে বলেন, গতকাল মিডিয়ায় আমার একটি টকশোতে আমি জামায়াতে ইসলামী নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছি। এই মন্তব্যটি অপ্রয়োজনীয় ছিল এবং বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের জন্য অসম্মানজনকও ছিল। এই ভুলবশত করা মন্তব্য এবং জেস্টারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের পর বিএনপি এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের বড় দুইটা রাজনৈতিক দল। আগামী দিনে এই দুটো দল বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা এবং উন্নয়নের বড় ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস। অতীতের গণতান্ত্রিক নির্বাচনে এবং সাম্প্রতিক সময়ে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার করা জনমত জরিপেও বিএনপি এবং জামায়াতে ইসলামীর এই জনসমর্থন দেখা গেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানেও এই দল দুটি ভূমিকা ছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে আমরা যারা নতুন প্ল্যাটফর্মের উদ্যোগ নিয়েছি, আমরা বিএনপি, জামাত, এনসিপি সহ সকল রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধাশীল এবং সবাই দেশের জন্য একসঙ্গে কাজ করবে এই আশঙ্কা রাখি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের ৩১টি ব্যাংক হিসাবে ৩৯৪ কোটি টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৭,৭২,৮০৫ টাকা অবরুদ্ধ করা হয়েছে। আদালতে করা দুদকের আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১ হিসাবের অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর এবং বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের অস্থাবর সম্পত্তির মালিকানা পরিবর্তন, স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় স্থানান্তর করতে না পারেন এ মর্মে অবরুদ্ধকরণের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা। এর আগে গত ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব, ফ্রিজ ও শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন, সুধা সদন সহ তার পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি ক্রোকের আদেশ দেন একই আদালত। একই সঙ্গে হাসিনা সহ পরিবারের ৭ জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আপনি কখনোই ভেঙে পড়বেন না। শেষে কি হবে তা আপনি আমি কেউই জানি না, কারণ কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। সুতরাং ঘুরে দাঁড়িয়ে অতীতকে ভুলে গিয়ে নতুন উদ্যমে আজ থেকে প্রচেষ্টা চালানো শুরু করুন। মনে রাখবেন, আপনার নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে টানেলের শেষ প্রান্তে আলো আসবেই। আর আপনি যদি অতীতকে ভুলে সাফল্যের দিকে এগিয়ে যাবার প্রতিনিয়ত চেষ্টা করেন, তাহলে ছোট ছোট হলেও সাফল্য আসবে। সুতরাং আসুন আজ থেকে আবারও ঘুরে দাঁড়াই, হতাশা ভুলে যাই, অতীত ভুলে নতুন সাফল্য যাত্রার ইতিহাস তৈরি করি। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। আন্তর্জাতিক সম্প্রদায় এবং ৩ মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের ব্যাপক প্রচেষ্টায় গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলের যুদ্ধকালীন সরকার ও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। চুক্তির শর্ত অনুসারে ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। এই যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে গাজায় ১৫ মাস ধরে চলা সামরিক অভিযানের ইতি টেনেছিল ইসরায়েল। ভয়াবহ সেই অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় ৫০,০০০ ফিলিস্তিনি। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে যে অতর্কিত হামলা চালিয়েছিল হামাসের যোদ্ধারা, সেই হামলার জবাব দিতে এবং হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধারে এই অভিযান শুরু করেছিল ইসরায়েল। যে চুক্তির ভিত্তিতে ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয়েছিল, সেটি ৩ পর্বে বিভক্ত। প্রথম
প্রথম স্তরে হামাসের কবজায় থাকা জিম্মি ও ইসরায়েলের কারাগারগুলোতে থাকা বন্দি বিনিময়ের পাশাপাশি গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রী সরবরাহ স্বাভাবিক করার শর্ত ছিল। দ্বিতীয় স্তরের শর্ত ছিল যে অবশিষ্ট সব জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং গাজা থেকে নিজেদের সেনাবাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহার করে নেবে ইসরায়েল। চুক্তির প্রথম পর্বের মেয়াদ ছিল 6 সপ্তাহ। সেই মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে। তারপর থেকে দ্বিতীয় পর্ব নিয়ে সমস্যায় পড়েছে ইসরায়েল ও হামাস। কারণ হামাস চাইছে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, অন্যদিকে ইসরায়েলের আশঙ্কা গাজা থেকে সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়ে অদূর ভবিষ্যতে নিজেদের সংগঠিত করে ফের ইসরায়েলে হামলা চালাবে হামাস। এর মধ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক এবং ইসরায়েলি বাহিনীর সেনা সদস্য ইদান আলেকজান্ডার সহ 4 জন দ্বৈত নাগরিকের মরদেহ ইসরায়েলকে ফেরত দেয় হামাস। ইসরায়েলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে ইদান আলেকজান্ডার ও বাকি 3 জনকে ইচ্ছাকৃতভাবে খুন করেছে হামাস যোদ্ধারা। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। এই নিয়ে দুই পক্ষের টানাপোড়েনের মধ্যেই গত সোমবার রাতে গাজায় ফের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে ইতোমধ্যে নিহত হয়েছেন প্রায় 350 ফিলিস্তিনি। ফলে 19 জানুয়ারি থেকে গাজায় যে যুদ্ধবিরতি শুরু হয়েছিল, গতকাল সোমবার কার্যত তা শেষ হয়ে গেছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।